এ শুধুমাত্র কোনো এক চিঠি নয়, এ সেই অনন্তকালের স্পর্ধার স্পর্শ, যা ছুঁয়ে গেছে জগতের প্রেমকে, প্রেমিক আর প্রেমিকাকে দিয়ে গেছে যুগান্তরের বন্ধন, যাকে ছেঁড়া যায় না, ভাঙা যায় না, ফেলে দেওয়া যায় না। কাগজ আর কালির প্রেমের স্মারক হয়ে বেঁধে দিয়ে যায় দুই আলাদা শরীর আর মনের আলাদা মানুষকে। এ হলো সেই গ্রন্থি। এ চিঠির শুরু আছে, শুধু শেষ থাকতে নেই। শরতের রোদ ঝলমলে দুপুরে, যখন পাগল হাওয়া বারান্দায় দাঁড়িয়ে থাকা যুবতী প্রেমিকার চুল উড়িয়ে নিয়ে গিয়ে দিতে চায় প্রেমিকের মুখের উপর, প্রেমিকার বুক যখন কেঁপে কেঁপে ওঠে প্রেমিকের সাথে গোপন মিলনের আশায়, আর তখনই জগতের সকল বাধা যখন তার চোখের জল হয়ে ঝরে পড়ে, বাঁধ ভাঙা প্রেমিকের প্রেম যখন তার হাতের শিরাগুলোকে শক্ত করে তোলে, কণ্ঠস্বর যখন শিখরে ওঠে, শেষবারের মতো প্রেম যখন হয়ে ওঠে জেগে ওঠা ভেসুভিয়াস, তখন ভালোবাসার আকাঙ্ক্ষা, অভ্যাস আর অসীমতার ছবি আঁকা এক টুকরো কাগজ এসে পড়ে পাগলি অনন্যার হাতের কাছে। তাতে লেখা, অনন্যা, চিঠির প্রথমেই আর 10 জনের মতো আমি তোমাকে বললাম না যে আমার মনের সবটুকু ভালোবাসাই কেবল তুমি নিও, কারণ তুমি নিজেই ভালোভাবেই জানো যে নিয়ম করে অনিয়ম করাটাই আমার নিয়ম। আর আমার মনের ভিতর ভালোবাসা, সে কি আর বিন্দুমাত্র আছে আমার মধ্যে? অন্য কেউ হলে বলতাম ব্যাপারটা চুরি, কিন্তু তুমি তো অন্য কেউ নও, তুমি অনন্যা। তাই তুমি করেছো রীতিমতো ডাকাতি, আবার তাও বলে কয়ে, একদম দিনে দুপুরে। তাই ভালোবাসা জানানোর পথই তো নেই। শুধু ভালোবাসাই বা কেন, আমাদের সেই অর্থে কোনো পথই নেই। লোকে যাকে পথ বলে জানে সে আমাদের নয়। সে পথে পাওয়ার চিন্তা নেই, হারানোর ভয় নেই, মিলনের আনন্দ নেই। সে পথ বড় বাঁধা পথ। সে পথে চলতে গেলে ঘোড়া হয়ে অন্যকে টেনে নিয়ে বেড়াতে হয়, যে পথে খেয়ালি পথিক হওয়া যায় না, যে পথে দায়িত্ব আর সামাজিকতায় আটকে পড়তে হয়, যে পথে বাঁক নেই, বাঁকের মুখে আঘাতের ভয় নেই, সে পথ আমার আর তোমার নয়। আমাদের পথ অজানা অচেনা গলিপথ, খানাখন্দে ভরা অন্ধকারের পথ। আমাদের পথ আমাদেরই, যুবতী নদীর পার, মেঠো জঙ্গলের ধার, এদেরকে আমরা নিজেরাই নিজেদের মতো পথ করে নিয়েছি। তাই হতে পারে যে অপরের কাছে কেবলমাত্র ভ্রম, আমাদের কাছে তাই হয়ে উঠেছে পরম। কারণ এ পথের শুরু নেই, শেষ নেই, আছে চলার বাসনা, আছে বয়ে চলার দায়, আর আছে অনেক নেইয়ের তালিকা। এখানে মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে তুমি আর আমি, বা আমাদের কিছু টুকরো। তুমি জানো যে আমার সেই পথ বা প্রান্তর যাই হোক, তার যে কেবল একটাই নাম, সেই সে এক তুমি, আমার গভীরের সেই সে এক অনন্যা। আসলে যে কারণে তোমাকে এই চিঠিখানা লেখা, সেটা হলো আমি তোমাকে না জানিয়েই আবারও একটা অকাজ করেছি। মানে বাধ্য হয়েই করেছি বলতে পারো, জানানোর সুযোগ নিশ্চয়ই ছিল, তবুও জানাইনি। কারণ কাজটি জানলে তুমি আমাকে
আর নিশ্চিত এগোতেই দিতে না, উল্টে এমনভাবে সব মাটি করে দিতে তাতে দুজনের কেউই লাভ বা লোকসান কোনোটারই মুখ দেখতাম না। এতদিনে তুমি এটুকু তো জানোই যে আমার চাহিদা ঠিক কতটা কম আর কেন কম। কিন্তু চাহিদার সাথে পাল্লা দিয়ে জোগানো যায় কমে, তবে সেই সুযোগে আরেকজন জায়গা করে নেয়। লোকে তাকে বলে দেনা। লোকের বানানো সমাজে আমি যেমন সামান্য, তেমনি সমাজে আমার দেনাও অতি সামান্য। আমাদের গলিতে আসতেই যে দোকানটা আছে, যেখানে মানে পান মশলা বিড়ি সিগারেটের দোকানের ওই যে কালো রোগা আর কিছুটা হ্যাংলা মতন ছেলেটা, মানে তোমার বাঁদর, আর তুমি যার বৌদি, সে হতভাগা আমার কাছে কিছু টাকা পায়। আয়তন বেশি নয়, তবু তো দেনা। সেই টাকাটা তুমি আপাতত ওকে যেভাবেই হোক দিও। নিতে না চাইলে দরকারে থাপ্পড় মেরে তুমি ওর পকেটে দিয়ে দিও। ও তোমায় না করতে পারবে না, সে আমি জানি। এটাকে যদিও সঠিক প্রেমিকের দাবি বলা যায় না, তবুও প্রেম, প্রেমিক আর প্রেমিকা এসব আর কবেই বা কোথায় সব নিয়ম মেনে সঠিকভাবে হয়েছে বলো? তোমাকে টাকাটা দিতে বলছি তার কারণ, তোমায় না জানিয়েই গতকাল আমি ঘর ছেড়েছি। সোজা কথায় ঠিকানা বদলেছি, হাতে সামান্য যা টাকা ছিল তাই নিয়ে। তুমি তো জানোই যে আমার জীবনে পুরনো বলতে শুধুই তুমি। তো দেখলাম তোমাকে নিয়ে এখানে থাকা চলবে না, আর অন্যদিকে নতুনের প্রতি আমার আদিম একটা নেশা। তাই ভাবলাম আপাতত ঠিকানাটা একটু বদলানো যাক। তাই চলেছি নতুন কোথাও, যেখান থেকে কিনা তোমার সাথে যোগাযোগও থাকবে, আবার একটা অভিজ্ঞতাও হবে, নতুন করে আবার একবার ঘর বাঁধার। তুমি বলো যে তুমি জানলে কি আসতে দিতে আমায়? কতবার তো বলেছি তোমায় যে আমায় না হয় রাখো তোমার পায়ের নুপুর করে, অবিরাম তোমার সাথে ছন্দ মিলিয়েই চলতাম। অথবা কানের দুল, তাতেও তো তোমার খোলা চুল দিয়ে আমায় জড়িয়ে থাকতে পারতে। সুবিধা এই যে যখন তখন দুজনের হাতাহাতি হতেই পারত। কিন্তু সেসব না করে তুমি আমায় কিনে রাখলে সেই দামি গয়নার বাক্সে, একদম আড়ালে, আপটালে, একটু বেশি যত্নে। তাই আর বেশি ভাবনা চিন্তা না করে বেশ তাড়াহুড়ো করেই চলা শুরু। খুব দূরেও নয়, আবার একদম কাছেও নয়, আপাতত স্থায়ী কোনো ঠিকানাই নয়। জায়গা পছন্দ হওয়ার ব্যাপার আছে, তাকে আমাদের মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, আর তারপর সবশেষে আছে তোমার পছন্দ, যেটা না মিললে তো সবই ফালতু, মানে এক জটিল সিঁড়ি ভাঙা অঙ্কের গোড়ায় গলদ। অনেক কিছু ভেবে মনে হলো খুব ঝকমকে বা সাজানো গোছানো নাগরিক জীবন আর ভালো লাগছে না। টাকায় ধনী উদার, অথচ ভিতরে আপাদমস্তক হতাশ, অথবা মুখোশের আড়ালে যে ভদ্র প্রতিবেশী সময় পেলে তোমাকে বা আমাকে নিয়ে গবেষণা করতে পারে, তাদেরকে আর আমাদের জীবনে প্রয়োজন নেই। ওরা ব্যক্তি নয়, বস্তু। বস্তু ভোগ অনেক করেছি, এখন ঘেন্না এসে গেছে। আমাদের এখন চাই অনেকটা শান্তি, নির্জনতা আর অনেক অনেক অবসর। ভালোবাসার সময় আমাদের চাই, 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 চাই। তোমাকে এতদিনে যতটুকু চিনেছি, অথবা নিজেকে মনে হয় যতটা বুঝেছি,
তাতে করে আমাদের চাই এমন কোনো একটা জায়গা যা অনেকেই আবার চায় না। তুমি চাও, আমি চাই, কারণ আমাদের চাই অনেক অনেক স্তব্ধতা, নিজেদের একাকিত্বের কথা বলার জন্য, শোনার জন্য, একাত্ম হওয়ার জন্য। বিশাল এক বাংলো না হোক, সামান্য একটা খোলা বারান্দা ঘরের সামনে তোমার চাই, যেখানে গরমের সন্ধ্যায় তুমি খোলা চুলে দেওয়ালে ঠেস দিয়ে বসলেই আমি নিশ্চিন্তে তোমার কোলে মাথা রেখে শুতে পারবো। আর ঘরের কাছে একটা বয়ে চলা নদী থাকলে ভালোই, গরমের সন্ধ্যায় আকাশে চাঁদ এলে সেই নদীতে ডুব সাঁতার দিয়ে একে অপরকে দেখতে পারবো দম বন্ধ না হয়ে আসার সময় পর্যন্ত। লেখাপড়া নেই, পরনে ভালো কাপড় নেই, এমনকি না খেয়ে থাকতে চাইলেই কারোর কাছে যে খাবার চাইতেও নেই, এমন সব হা ঘরে হাবাতে আর হতভাগা কিছু বাচ্চাদের দল আশেপাশে থাকুক, তাতে খুব একটা অসুবিধা নেই। তবে খুব ভালো হবে যদি কিনা সামনে সীমানাহীন মাঠ থাকে। কোনো এক বিরক্তিকর রাতে যদি নিজেদের আর একে অপরকে ভালো না লাগে, তবে দুজনে মাঠের দুই দিকে গিয়ে চুপচাপ বসে থাকব। তুমি ভাবতেই পারো যে কিনা প্রকাশ্যে বলতেই পারেনি তোমায় ভালোবাসি, বা এক মুঠো সিঁদুর কপালে লেপ্টে দিয়ে বলতে পারেনি আজ থেকে আমি নয় আমরা হলাম। সে কোন সাহসে এত কিছু ভাবে? সেখানে আমারও নিজের কিছু যুক্তি আছে। গাছ থেকে ফল পড়লে সেই ফলের গায়ে তো লেখা থাকে না যে এটা নিউটনের সূত্র মেনে হলো, অথবা জাহাজ শেষে জাহাজ বন্দরে ফিরে এলে কেউ তো বলে না কলম্বাসের সূত্র মেনে তাকে ফিরতেই হতো। কোথায় হারিয়ে যায় নিউটনের পাণ্ডিত্য অথবা কলম্বাসের বীরত্ব? কেউই কিছু মনে রাখে না, তবু তাকে অস্বীকার করে তাও হয় না। তোমার সাথে আমার একটা দেওয়া নেওয়া আছে, সেটা হয়তো কিছুটা তরঙ্গের মতো। ওটা কাউকে আলাদা করে দেখা বা দেখানোর, শোনা বা শোনানোর জন্যে নয়, শুধু নিজেরা বুঝলেই হলো। রোগীকে ওষুধ নিয়ম করে রোজ গিলতেই হবে, কারণ রোগ তার কাছে দায়, তার চাই মুক্তি। তোমাকে আমি ভালোবাসি, এ দায় আমার নয়, এ আমার অভ্যাস। আমি এর থেকে মুক্তি চাই না, চাই তোমার বন্ধন যা আমাকে নেশার মতো ঘিরে রাখবে। আর তাই সিঁদুর দিয়ে তোমার কপাল লাল করে দেওয়া, সেসব আমি স্বপ্নেও ভাবি না। তাতে তোমার কপালের নিজের সৌন্দর্যটাই যে নষ্ট হবে। সাদা একটা ক্যানভাসে কেউ একটু রং লেপে দিলেই সেটা তো আর ছবি হয় না, বরং যেটা হয় আমার ভাষায় তা হলো নষ্ট। শুধু সিঁদুরই বা কেন, আসলে নিয়মের অনেক কিছু নিয়েই আমার কোনো মাথা ব্যথাই নেই। সে বস্তু থাক তার মতো তার নিজের সমাজের গণ্ডিতে, কিন্তু আমার মনের প্রেমে, আমার শরীরের কামনায় তাকে আমি শুধু মূল্যহীন নয়, মনে করি অবাঞ্ছিত জ্বরের কণা মাত্র। তাই বলতে পারো আমার কাছে বরং পয়সা দিয়ে কেনা বাজারের প্লাস্টিকের বাক্সের লাল সিঁদুরের থেকে অনেক অনেক বেশি ভালো লাগে তোমার ব্লাউজের পিঠের দিকে লেগে থাকা তোমার ঘামের সাদা দাগ। কারণ ওই দাগের মধ্যে কোনো না কোনো ভাবে তুমি তো আছোই, আছে তোমারই শরীরের লবণ। এই ধরনের কথা তুমি তো নতুন শুনছ না, তাই আর নতুন করে চমকে ওঠা বা আলাদা করে
ভালো লেগে নতুন করে প্রেমে পড়ার কোনো ব্যাপার নেই। তোমাকে বলার মতো তো কত কথাই আছে, কিন্তু আজ এই সময় তার না আছে অবসর, না আছে পরিস্থিতি। শুধু এইটুকু বলতে পারি যে এই ব্যবধান সামান্য। কোনো মতে একটা ভালো জায়গা পেলেই কি করে বেহিসেবির মতো সব হিসেব বদলে দিতে হয়, সে তুমি আর আমি দুজনেই জানি। তখন দেখা যাবে কার জোর বেশি। একদিকে আমি দুহাত তুলে প্রাণপণে তোমায় ডাকবো, সে ডাক চলে যাবে কোথায় না কোথায়, তার কম্পন ছড়িয়ে পড়বে দিনের শেষে বাসায় ফেরা পাখিদের ডানায়। আর তুমিও সেদিন শাড়িটা দুই হাতে ধরে গোড়ালির উপর তুলে ছুটে আসবে মুক্ত হরিণীর মতোই। তার গতি বসন্তের রিমঝিম বাতাসের মতো নয়, সুরে মাদকতা থাকবে না, সে হবে দুরন্ত প্রলয় ঝড়ের মতোই। তাতে ভাঙাচোরা হবে অনেক, রসাতলে যাবে আরো কিছু, সে ঝড়ের শেষে থেকে যাবে তারাই যারা কাছের মানুষ হয়ে কাছেই থাকতে চায়। আপাতত যে কথাটা শুনে তুমি হেসে উঠবে সেটা হলো, আমি কিন্তু এখনো এই শহরেই আছি। আজ বিকাল 4টে থেকে 4:30 আমার সাথে তোমার দেখা হতেই পারে, কিন্তু তার জন্য যে তোমায় আসতে হবে তোমার বান্ধবী প্রীতির বাড়ি। ওদের বাড়ির পশ্চিমের যে ঘরটা আছে, তুমি তার পশ্চিমের জানালায় বসবে। দূর থেকে আমাদের মধ্যে কোনো কথাই হয়তো হবে না, কিন্তু একবার দেখা তো হবে। তাতেও তো চোখের সুখ, আত্মার শান্তি। তবে ব্যস্ততার তেমন কিছু নেই, এদেশে কোনো কিছুই সময় চলে না। ভেবো না তোমাকেই বলছি, তাই সামান্য দেরি হলেও চলবে। তবে মোটামুটি সময়টা ওই বিকালের দিকে বা সন্ধ্যার আগে, মানে গোধূলি লগ্নের মিলন। আর একটা অনুরোধ, পারলে সেই গোলাপি চুড়িদারটাই পরে এসো, ওটা তো আমাদের দুজনেরই প্রিয়। সময়টা ভুলো না কিন্তু। প্রীতির বাড়ির ওই ডান দিকের লাশ কাটা ঘর থেকে ওই সময় আমার বেরোবার কথা। গায়ে লেখা থাকবে 28 নম্বর। ইতি, তোমারই চকোলেট।